নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খাল পুনঃখনন কর্মসূচিতেও। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। স্বজনদের সঙ্গে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রম বাজারে যুদ্ধের ধাক্কা। চ্যালেঞ্জের মুখে 5 বছরে 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য। বিকল্প গন্তব্যের খোঁজে সরকার। দক্ষতায় জোর দেওয়ার তাগিদ। ফোন চুরির স্বীকারোক্তি না দেয়ায় রাজধানীর কদমতলীতে 7 বছরের শিশুকে হত্যা। ড্রামে ভরে ময়লার ভাগাড়ে লাশ গুমের চেষ্টা। মরদেহ পেঁচানো জামার সূত্র ধরে খুনি গ্রেফতার। এবং সন্ত্রাসের অভয়ারণ্যের তকমা মুছে বদলে যাচ্ছে জঙ্গল সলিমপুর। তৈরি হতে যাচ্ছে আধুনিক পুলিশ একাডেমি। আগ্রহী অন্যান্য বাহিনীও চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজও উদ্বোধন করবেন তিনি। সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ত্রিশালে আসছেন। যদিও উনি এখন পর্যন্ত ঢাকা থেকে রওনা দেননি, সড়ক পথে ওনার ময়মনসিংহের ত্রিশালে আসার কথা। বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তেজগাঁ কার্যালয়ে একটি অনুষ্ঠান রয়েছে গাড়ি প্রদর্শনীর, সকাল 10টায়। সেটি হতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই প্রোগ্রামটি সেরে উনি এই ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন। 3টে প্রোগ্রামই এখানে আজকে 3টি কর্মসূচি রয়েছে ত্রিশালে। প্রথমে আমরা যেখানে আছি, যে স্পটটিতে আছি, যে একটি খাল পুনর্খনন কর্মসূচির এখানে উনি উদ্বোধন করবেন। ধরার খাল, ময়মনসিংহের ত্রিশালের এই খালটি খনন করেছিলেন 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর সেই খালটি পুনর্খননের উদ্বোধনের আজকে করবেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানের 3 দিনব্যাপী অনুষ্ঠানের উনি উদ্বোধন করবেন। আগামীকাল বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, সেই 3 দিনব্যাপী কর্মসূচি আজকে শুরু হচ্ছে। সেটির উদ্বোধন উনি করবেন এবং বিকালে সর্বশেষ উনি দলের একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। ময়মনসিংহের এখানে জেলায় 3টি সাংগঠনিক ইউনিট রয়েছে, উত্তর, দক্ষিণ এবং মহানগর। সেই 3টি ইউনিটের নেতাকর্মীদের সাথে উনি দলের সার্বিক অবস্থা নিয়ে তাদের সাথে বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যায় উনি ঢাকার উদ্দেশ্যে ত্রিশাল ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ। ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে একতা এক্সপ্রেস, যাবে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে। ট্রেনটি 10টা 15 মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সেটার ওয়াটারিং এবং ক্লিয়ার করার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেটিও শেষ হয়ে গেছে। ট্রেনটি এখন ছেড়ে যাবার অপেক্ষায়। যাত্রীরা আসছেন এবং একে একে ট্রেনের নিজস্ব আসনে, নিজ নিজ আসনে তারা উঠে গিয়ে বসছেন। এই ট্রেনটিতে দেখতে পাচ্ছেন যে ভিড় কিছুটা কম, অর্থাৎ অন্যদিন ঈদের একেবারে আগ মুহূর্তে যেটা হয় যে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনের কানায় কানায় পূর্ণ থাকে, ছাদে একেবারে ভর্তি মানুষজন থাকে। তবে এখন কিছুটা যাত্রী কম এবং রিল্যাক্সে স্বস্তির সঙ্গে যাত্রীরা পাড়ি দিতে পারছেন অন্যবারের। তবে পূর্বাঞ্চলের চেয়ে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী কিছুটা বেশি। উত্তরবঙ্গের ট্রেনে যদি এই অবস্থা হয় কিছুটা ফাঁকা, তাহলে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রীদের আরও বেশি স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে। আজকে সারাদিনে মোট 46টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। 46টি, প্রায় 65,000 যাত্রী নিয়ে। আপনি জানেন যে এখন পর্যন্ত সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে তার কোনোটিতেই আসলে শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও, একেবারে উপচে পড়া ভিড় না থাকলেও
বিশেষ করে যেহেতু একেবারে শিডিউল বিপর্যয় নেই, সঠিক সময়ে ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে, যেই কারণে আসলে যাত্রীরা স্বস্তির কথা জানাচ্ছে। একটু আগে সচিব রেলপথ মন্ত্রণালয়ের ফাহিমুল ইসলাম তিনি পরিদর্শনে এসেছিলেন, তিনি জানিয়েছেন তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন যাতে কোনোভাবেই এবার শিডিউল বিপর্যয় না ঘটে। শিডিউল বিপর্যয় ঠেকানোর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে রেলের। আগামীকাল থেকে শুরু হবে ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হবে, তখন হয়তো যাত্রী চাপ আর একটু বাড়বে। যাত্রী চাপ বাড়লেও যাতে নিরাপত্তা এবং ছাদে ওঠা ঠেকানো যায় সেক্ষেত্রেও তারা আসলে কঠোর ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। এবার কোরবানির পশুর হাটের খবর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। সে খবর জানাতে এই মুহূর্তে গাবতলী হাটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হলো পবিত্র কোরবান ঈদের পশুর হাট। আমরা যে গাবতলী পশুর হাটটিতে আছি সেটিতে যদি একটু এখানকার গরুর চিত্র দেখাই, যে চিত্রে যে গরুটি দেখা যাচ্ছে সেটি শাহিওয়াল জাতের। এর ওজন প্রায় 20 থেকে 21 মণ হতে পারে, যেটির দাম ঢাকানো হচ্ছে প্রায় 15 লাখ টাকার মতো। তবে এক্ষেত্রে আমরা বলি গাবতলীর পশুর হাটে আমরা এসে দেখেছি যে যেমনটি বড় গরু আছে এর পাশাপাশি মাঝারি গরু এবং ছোট গরুও আছে। তবে আমরা এখন চিত্রে যে গরুটি দেখতে পাচ্ছি এটার ওজন প্রায় 42 মণ, যেটির দাম চাওয়া হচ্ছে 32 লাখ টাকার মতো। এর পাশাপাশি শুধু এই বড় গরু তাই নয়, ছোট গ্রাহকের চাহিদার ক্ষেত্রে কিন্তু ছোট গরু আমরা বাজারে দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে বলা যায় যে প্রতি মন হিসাব করলে প্রায় 50,000 টাকার মতো গাবতলীর পশুর হাটে আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র যে বড় জাতের গরু তাই নয়, অন্যান্য কিন্তু ছোট জাতের গরুরও কিন্তু চাহিদার যে পরিমাণ আমরা দেখতে পেয়েছি গাবতলীর হাটে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে ক্রেতারা আসছেন, দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত বলা যায় না যে ব্যবসায়ীরা বলছে যে এখনও পর্যন্ত ক্রয়ের জন্য কিন্তু কেউ আসেননি। তবে বেলা যত গড়াবে বা যত এগিয়ে আসবে তত কিন্তু ক্রেতার সমাগম বাড়বে এবং গ্রাহকরা কিনবেন এমন প্রত্যাশা কিন্তু আছে। তবে আমরা দেখতে পেয়েছি রাজধানীর এই যে গাবতলীর পশু হাটে বড় গরুর পাশাপাশি দেশীয়, এর পাশাপাশি হচ্ছে যে ভারত থেকে আসা সাদা গরু আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আছে শাহিওয়াল থেকে শুরু করে বীর কাদেম বা দেশীয় যে ভুট্টি গরু এবং ষাঁড় গরু থেকে শুরু করে সব রকমের গরুই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এখনও পর্যন্ত হাট জমজমাট যে উপস্থিতি মানুষের সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। তবে কোরবান আরও ঘনিয়ে আসলে সেটি কিন্তু হবে এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছ থেকে গাবতলীর পশু হাট থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলীর পশুর হাটে। মরদেহে মোড়ানো পোশাক চিনিয়ে দিল খুনিকে। রাজধানীর কদমতলী এলাকার 7 বছরের শিশু রিফাত হত্যায় পাশের ফ্ল্যাটের সাবেক বাসিন্দা মায়া আক্তারকে গ্রেফতারের পর এ তথ্য দিয়েছে পুলিশ। রুটি কলা খাওয়ার প্রলোভনে শিশুটিকে বাসায় ডেকে চুরির কথা স্বীকার করতে চাপ দেয় মায়া। রাজি না হওয়ায় খাটের সঙ্গে মাথা থেঁতলে হত্যা করা হয় রিফাতকে। পরে মরদেহ গুম করতে চালের ড্রামে ভরে 6 কিলোমিটার দূরে গ্যান্ডারিয়ার ময়লার ভাগাড়ে ফেলে আসে মায়া। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর খানকা শরীফ পুকুর পাড়ে প্রতিদিনের মতো গত 17 ফেব্রুয়ারিও খেলতে যায় 7 বছরের শিশু রিফাত। সকাল গড়িয়ে দুপুর বাসায় না ফেরায় খোঁজ শুরু হয় রিফাতের। অবশেষে থানায় করা হয় নিখোঁজ ডায়েরি। পুরো অঞ্চলে মাইক দিয়ে টোকাইতে আসি, টোকাইয়ের পরে দিয়ে মাইক দিয়ে ফাইতে আসি না। থানা পুলিশও কিছু করতে পারছিল না। আশপাশের থানায়ও দেয়া হয় খবর। পরদিন রাতে গ্যান্ডারিয়ার লোহারপুলের ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয় একটি চালের ড্রাম। সেই ড্রামে মেলে শিশু রিফাতের মরদেহ। আমি খুলছি, আমি খুলে দিয়ে এর ভিতরে ছেলের বাবাই ছিল, আসার পরে লাস্টটা বুঝে নিল। রাজধানীর কদমতলী থেকে নিখোঁজের পর গ্যান্ডারে এসে মরদেহ উদ্ধার হয়। এত দূরে এসে কে শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে যাবে, পুরোই অন্ধকারে পড়ে যায় তদন্তকারীরা। সেই অন্ধকারের মধ্যে আলো হয়ে আসে মরদেহের সাথে পেঁচানো একটি জামা। সেই জামাই তদন্তকারীদের নিয়ে যায় খুনি পর্যন্ত। আবার ঘটনাস্থলে যায় পুলিশ। খোঁজ মেলে পুকুরের পাশে রিফাতের পূর্ব পরিচিত ভাড়াটিয়ার মেয়েই পরে এমন কাপড়। সেই বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু হয়। দেখা যায় 18 ফেব্রুয়ারি বাসার ভাড়াটিয়া মায়া আক্তার উদ্ধার হওয়া ড্রাম অটোরিকশায় তুলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা মহিলাকে আমাদের হেফাজতে নিই, হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। পুলিশ জানায় 5 মাস আগে পাশাপাশি ভাড়া থাকতো রিফাতের পরিবার ও গ্রেফতার মায়া। তখন একটি ফোন হারানোর অভিযোগ তুলে রিফাত ও পরিবারের সদস্যদের অভিযুক্ত করে সে। 17 ফেব্রুয়ারি শিশুটিকে একা পেয়ে বাসায় ডেকে হত্যা করে মরদেহ গুম করতে ড্রামে ভরে দূরে ফেলে আসে মায়া। চালের ড্রামে অল্প কিছু চাল ছিল, ওটা ফেলে দিয়ে ওটার মধ্যে ভরে রেখে আমি সারা রাত পহরা দিয়েছি। পরের দিন সকালে যেয়ে ফেলে দিয়েছি। হত্যাকারীর ফাঁসি চায় পরিবার। এরই মধ্যে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মায়া আক্তার।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় জড়িত আরেকজন পলাতক। শুক্রবার বিকেলে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে মনির ও সোহেল নামে 2 মাদকাসক্ত যুবক। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেখছেন সময় সংবাদ। 114 বছরের পুরনো সারদা পুলিশ একাডেমির চেয়েও আধুনিক পুলিশ একাডেমি হতে যাচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে। 3100 একরের পাহাড়ি অঞ্চলে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী অন্যান্য বাহিনীও। তাই এই এলাকা নিয়ে নতুন মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই বাংলাদেশ পুলিশের দ্বিতীয় স্বয়ংসম্পূর্ণ ট্রেনিং একাডেমি গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে পাহাড় ঘেরা এলাকা হয় কৌশলগত প্রশিক্ষণ সুবিধার কারণে এই জায়গাকেই বেছে নেওয়া হচ্ছে। 31 মে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শনের পাশাপাশি ট্রেনিং একাডেমি স্থাপনের প্রাথমিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাহাড় সহ বিভিন্ন ভৌগোলিক একটি সুবিধা প্রয়োজন হয়, যেখানে আমাদের কিছু ট্যাকটিক্যাল ট্রেনিং থাকে। সেই সব ট্রেনিংয়ের জন্যই বেসিক্যালি আমাদের আরেকটি পুলিশ একাডেমি প্রয়োজন। একসময় যেখানে সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, এমনকি প্রবেশ করতে পারতো না আইন শৃঙ্খলা বাহিনীও। সরকারি সংস্থাগুলোর চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় 1.5 লাখ বাসিন্দার জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বেশ কটি প্রকল্প। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এই সাধারণ জনগণ যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ফুড নিশ্চিত করা, তাদের হেলথ সিকিউরিটি নিশ্চিত করা। এদিকে গত 9 মার্চ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাবের যৌথ সাঁড়াশি অভিযানে সন্ত্রাসী মুক্ত হওয়ায় আপাতত 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে জঙ্গল সলিমপুরে। মোতায়েন রয়েছে 250-এর বেশি পুলিশ সদস্য। ট্রেনিং সেন্টার বা একাডেমি বা ওই যে থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, এগুলো সবই হয়তো করতে পারে। সেটা যেভাবে সরকার নির্দেশনা দিবে সেভাবে আমরা কাজ করব। 25 বছরের বেশি সময় ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের দখলে ছিল সীতাকুণ্ড, হাটহাজারী এবং চট্টগ্রাম নগরীর বাইজিৎ, পাহাড়তলীয়, খুলশী এলাকার সীমান্তবর্তী জঙ্গল সলিমপুর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যান্সার চিকিৎসার কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। শুক্রবার প্রকাশিত পদত্যাগপত্রে তিনি জানান, স্বামী আব্রাহামের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়েছে। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকার জন্যই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী 30 জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় করতেন গ্যাবার্ড। দায়িত্ব পালনকালে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার, গোপন নথি প্রকাশ এবং ব্যয় কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেন তিনি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 4 পরিচালক। জেলা বিভাগ ক্যাটাগরিতে সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে 1 জন করে মনোনয়ন দাখিল করায় এখানে নির্বাচন হবে না। এছাড়া ক্যাটাগরি 3 থেকেও 1 জন মনোনয়ন দাখিল করেছেন। সব মিলিয়ে মনোনয়ন দাখিল হয়েছে মোট 33টি। যাচাই বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2তে 18টা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি 3তে একটি। কী ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে, যেমন ধরেন তার ইনফার্মনেস, অসমর্থতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলো রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী ওই সমস্ত ব্যক্তিগুলো যদি ভ্যালিড না হয়, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খালপুনো খনন কর্মসূচিতেও। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। এবং মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারে যুদ্ধের ধাক্কা, চ্যালেঞ্জের মুখে 5 বছরে 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য, বিকল্প গন্তব্যের খোঁজে সরকার, দক্ষতায় জোর দেওয়ার তাগিদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।